আজ আমরা দ্বাদশ শ্রেণীর সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো সম্পর্কে জানব। তরঙ্গ কাকে বলে? বায়ুপ্রবাহের ফলে সমুদ্রের জলরাশি যখন এক জায়গায় থেকে উল্লম্বভাবে ছন্দবদ্ধভাবে ওঠানামা করে তখন তাকে তরঙ্গ, সমুদ্র তরঙ্গ বলা হয়। এই যে সমুদ্র তরঙ্গে ওঠানামা সেটি সাধারণত 1 মিটার পর্যন্ত হয়, তবে এটি 8 থেকে 10 মিটার পর্যন্ত দেখা গেছে। এবং সমুদ্র তরঙ্গ উপকূলের কাছে গিয়ে পড়ে, আছড়ে পড়ে। এই সমুদ্র তরঙ্গের জলকণাগুলো নয়, অবয়বটা সামনের দিকে এগিয়ে যায়। সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোত এই দুটোর পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। সমুদ্র তরঙ্গের জল এক জায়গায় ওঠানামা করে, কিন্তু সমুদ্র স্রোতের জল এক জায়গা থেকে আরেক জায়গায় এগিয়ে যায়। সমুদ্র তরঙ্গের সৃষ্টির কারণ সাধারণত অগ্নুৎপাত অথবা ভূ আন্দোলন প্রভৃতির ফলে হয়, এবং জলের গভীরতা বা ফেজ এইগুলো প্রভাবিত করে থাকে সমুদ্র তরঙ্গকে। আর সমুদ্র স্রোতের সৃষ্টির ক্ষেত্রে দেখেছি সমুদ্র জলে উষ্ণতা, লবণতা, বায়ুপ্রবাহ প্রভৃতি কারণ প্রভাবিত করে থাকে। সমুদ্র তরঙ্গের প্রভাবে উপকূলের ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্য হয়, তবে সমুদ্র স্রোত বহন কার্যে সাহায্য করে থাকে। সমুদ্র তরঙ্গ জলবায়ুকে কোন স্থানে জলবায়ুকে প্রভাবিত করে না, কিন্তু সমুদ্র স্রোত কোন স্থানে জলবায়ুকে প্রভাবিত করে থাকে। এরকম ভাবে অনেক কটা পার্থক্য আছে, তোমরা সেই পার্থক্যটা পড়বে। তো সমুদ্র তরঙ্গ পড়বার আগে কয়েকটি জিনিস আছে, পরিভাষা আছে, যেগুলো একটু জেনে নিতে হবে। যেমন এই ছবিটা দেখলে পরেই পাবে যে এই যে সমুদ্র তরঙ্গের ঢেউ, তো সেটি ওপর এবং নিচে দুটো ভাগে আসে। এই যে ওপরের অংশটা, এটাকে বলা হয় তরঙ্গের শীর্ষদেশ অর্থাৎ ঊর্ধ্বভঙ্গ, আর তরঙ্গের এইটা হচ্ছে অধোভঙ্গ বা নিম্নদেশ। এই যে তরঙ্গের শীর্ষ এবং নিম্ন এই যে ভাগ, এটাই হচ্ছে তরঙ্গের উচ্চতা। তরঙ্গের উচ্চতা। এই যে দুটি তরঙ্গ, এই দুটি তরঙ্গের মধ্যে যে দূরত্ব, এই দুটি তরঙ্গের মধ্যে যে দূরত্ব তাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। দুটি তরঙ্গের মধ্যে দূরত্বকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এবং এই দুটি তরঙ্গ একটা নির্দিষ্ট স্থানে যে সময়ে পৌঁছায় তাকে বলা হয় পর্যায়কাল। তরঙ্গের গতিবেগ বলতে বোঝায় যে তরঙ্গ প্রতি সেকেন্ডে কতটা দূরত্ব যেতে পারছে, সেটি হচ্ছে তরঙ্গের গতিবেগ। আর আরেকটি জিনিস যেটি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফেজ। সমগতি সম্পন্ন বায়ু যখন সমুদ্রের উপর দিয়ে যতটা পথ অতিক্রম করতে পারে তাকে বলা হচ্ছে ফেজ। এই ফেজ এটিকে সাধারণত নটিক্যাল মাইল দ্বারা পরিমাপ করা হয়ে থাকে। এই যে সমুদ্র তরঙ্গ, এই সমুদ্র তরঙ্গের বিভিন্ন ভাগ আছে। যেমন প্রকৃতি অনুসারে সমুদ্র তরঙ্গকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিনাশকারী, একটা হচ্ছে গঠনকারী। যে তরঙ্গ উপকূলে ক্ষয়কার্য করে এবং উপকূলের আয়তনকে কমিয়ে দেয় বা সংকোচন করে, সেই তরঙ্গকে বলা হচ্ছে বিনাশকারী তরঙ্গ। এই তরঙ্গে শ্বাস অপেক্ষা ব্যাকওয়াশের বা ব্যাক শ্বাসের পরিমাণটা বেশি, এবং এক্ষেত্রে তরঙ্গ ভঙ্গের পর একটি তরঙ্গ প্রতি মিনিটে 15 থেকে 20 বার উপকূলে আছড়ে পড়ে। আর গঠনকারী তরঙ্গ কি? যে সমুদ্র তরঙ্গ উপকূলের সঞ্চয় কার্যের মাধ্যমে উপকূলের গঠন কার্যে সাহায্য করে তাকে বলা হচ্ছে গঠনকারী তরঙ্গ। এক্ষেত্রে শ্বাসের পরিমাণটা ব্যাক শ্বাসের চেয়ে বেশি হয়ে থাকে। আর তরঙ্গ ভঙ্গের পর এই সমুদ্র তরঙ্গ প্রতি মিনিটে 5 থেকে 8 বার উপকূলের উপর আছড়ে পড়ে। এবার এখানে দুটো শব্দ ব্যবহার করেছি, সোয়াশ আর ব্যাকওয়াশ। সমুদ্রের জল যখন উপকূলের উপর আছড়ে পড়ে তখন তাকে বলা হয় সোয়াশ, আর ওই জলই যখন আবার পুনরায় সমুদ্রের দিকে চলে আসে তখন তাকে বলা হয় ব্যাকওয়াশ। সোয়াশের জল অভিকর্ষের বিপরীতে উচ্চভূমির দিকে যায়, আর ব্যাকওয়াশে অভিকর্ষের দিকে নিম্নভূমির দিকে যায়। সাধারণত
শ্বাসের ফলে গঠন কার্য হয়, আর ব্যাকওয়াশ যদি শক্তিশালী হয় তাহলে ক্ষয় কার্য বেশি হয়ে থাকে। এরকম শ্বাস এবং ব্যাকওয়াশের পার্থক্য আসতে পারে। আগে দেখলাম প্রকৃতি অনুসারে তরঙ্গ দৈর্ঘ্যের ভাগ, এবারে তরঙ্গ দৈর্ঘ্যের ভাগ অভিমুখ অনুসারে তরঙ্গ দৈর্ঘ্যের ভাগ হয়ে থাকে। যেমন প্রথমে আছে অনুপ্রস্থ তরঙ্গ। প্রবল বায়ু প্রভাবে যখন উন্মুক্ত সমুদ্রে অর্থাৎ গভীর সমুদ্রে তরঙ্গ দৈর্ঘ্য যখন সমুদ্রের তরঙ্গ যখন গোলাকারে ঘড়ির কাঁটার দিকে অণুগুলো জলের অণুগুলো ঘোরে বৃত্তাকারে ঘুরে থাকে, তখন এই যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। এই তরঙ্গগুলো সাধারণত গভীর সমুদ্রে সৃষ্টি হয়ে থাকে, তবে এই তরঙ্গ উপকূলে সঞ্চয় বা ক্ষয়কার্যে এদের কোনো ভূমিকা থাকে না। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? এই অনুপ্রস্থ তরঙ্গগুলো যখন সমুদ্রবক্ষের সঙ্গে ধাক্কা খায় এবং তার জলের অণুগুলো উপবৃত্তাকারে ঘুরতে থাকে এবং সামনের দিকে গতিবেগ লাভ করে উপকূলের ওপর আছড়ে পড়ে, তখন তাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই তরঙ্গ সাধারণত সমুদ্রের উপকূলের ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ক্ষেত্রে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ, এবং এই তরঙ্গগুলো সাধারণত সমুদ্রের উপকূলের কাছাকাছি অঞ্চলে অর্থাৎ অগভীর অংশে দেখতে পাওয়া যায়। এছাড়া আরেকটি তরঙ্গ আছে, সেটি হচ্ছে স্থির তরঙ্গ। যখন এই অনুপ্রস্থ তরঙ্গগুলো এগিয়ে আসে তখন অনুপ্রস্থ তরঙ্গ যদি কোনো ভৃগুর সাথে ধাক্কা খায় তাহলে সেটি আবার পুনরায় সমুদ্রের দিকে আসতে থাকে, আর সমুদ্র থেকে অনুপ্রস্থ তরঙ্গ যেটি উপকূলের দিকে আসছে তার সঙ্গে এই তরঙ্গটির কি হয় না ধাক্কা লাগে, এবং ধাক্কা লেগে এই তরঙ্গের জল উল্লম্বভাবে ঊর্ধ্বমুখী হয় এবং স্থিরভাবে থাকে, এদের কোনো রকম ভাবে পরিবর্তন ঘটে না। তাই এই তরঙ্গকে বলা হয় স্থির তরঙ্গ, এবং এটাকে ক্ল্যাপোটিসও বলা হয়। ক্ল্যাপোটিস কথাটি এসেছে ক্ল্যাপ থেকে, ক্ল্যাপ মানে হাততালি। এই যে অনুপ্রস্থ তরঙ্গ যেটি ভৃগুতে ধাক্কা লেগে পুনরায় সমুদ্রের দিকে আসছে, আর সমুদ্র থেকে আগত অনুপ্রস্থ তরঙ্গ পরস্পরে ধাক্কা লাগছে এবং একটা আওয়াজ করে অনেকটা দূরে উপরে উঠে যাচ্ছে, এই যে দুটো একসঙ্গে ধাক্কা লাগলো, তাই একে বলা হচ্ছে ক্ল্যাপোটিস। তো আমরা প্রকৃতি অনুসারে দেখলাম তরঙ্গের ভাগ, অভিমুখ অনুসারে তরঙ্গের ভাগ দেখলাম, এরপরে গভীরতা অনুসারে। যখন সমুদ্রের গভীরতা তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেকের বেশি হয় তখন যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে গভীর তরঙ্গ বলা হয়, এবং যদি তরঙ্গের অর্ধেকের চেয়ে কোনো জায়গার জলের গভীরতা যদি 1/20 কম হয় তখন তাকে বলা হবে অগভীর তরঙ্গ, এবং এই গভীর এবং অগভীর তরঙ্গের মাঝখানে রয়েছে মধ্যবর্তী তরঙ্গ। তাহলে তরঙ্গকে মোটামুটি ভাবে 3টে ভাগে ভাগ করা গেল, প্রকৃতি অনুসারে, অভিমুখ অনুসারে এবং জলের গভীরতা অনুসারে। এই তরঙ্গ সম্পর্কে আমরা জানলাম, এবং আরো কিছু পরিভাষা আছে যেগুলো সমুদ্র তরঙ্গে যখন আমরা কার্য করব তখন এই পরিভাষাগুলো বারবার করে আসবে, সেগুলো একটু জেনে নিতে হবে। প্রথমে হচ্ছে উপকূল। উপকূল কাকে বলে? সাধারণ ভাষায় বলা যায় যে স্থলভাগ এবং জলভাগের যে জায়গায় মিলিত হচ্ছে তাকেই সাধারণত বলা যেতে পারে উপকূল। তবে বলা যেতে পারে যে ঝটিকা তরঙ্গের জল অর্থাৎ ঘূর্ণবাদ বা সুনামি এলে পরে যে জল অনেকটা উপরে উঠে যায়, সাধারণভাবে জল যতটা স্থলভাগের দিকে উঠে তার থেকে অনেকটা বেশি উঠে যায়। সেই ঝটিকা তরঙ্গের জল যতটা পৌঁছায় অর্থাৎ ওই একটা ভৃগুর নিচে অব্দি, এই যেখানে দেখতে পাচ্ছি আমরা ভৃগু, সাধারণত ঝটিকা তরঙ্গের জল এত দূর অব্দি পৌঁছে যায়, এই ভৃগুর নিচে অব্দি পৌঁছে যায়। এই যে ভৃগু, এই ভৃগুর নিচে অব্দি পৌঁছে যায়। এই যে ভৃগুর পেছন দিকে যে অংশ রয়েছে তাকে সাধারণত উপকূল বলা হয়। এই আমরা যদি দেখি দীঘার যদি আমরা উপকূল দেখি তাহলে দেখবো কাঁথি অব্দি হচ্ছে দীঘার উপকূল, অর্থাৎ ভৃগুর পিছন দিকের অংশটাকে বলা হচ্ছে উপকূল। উপকূল রেখা তাহলে কি?
এই যে স্থলভাগ এবং জলভাগ যে রেখা বরাবর মিলিত হচ্ছে তাকে বলা হচ্ছে উপকূল রেখা। অর্থাৎ এই ভৃগুর সামনের অংশ এবং ঝটিকা তরঙ্গের যে এত দূর অব্দি এসছে, যদি একটু পরিষ্কার করে দেখায়, এটা অর্থাৎ ভৃগু। এই যে অংশটা যতটা অব্দি ঝটিকা তরঙ্গ আসছে, এই ঝটিকা তরঙ্গ এবং এই যে ভৃগু যে জায়গাটায় মিলিত হচ্ছে যে রেখা বরাবর, সেই রেখাটাকে বলা হচ্ছে কি না উপকূল রেখা। এবারে যেটা পড়বো সেটা হচ্ছে তটভূমি। তটভূমি অর্থাৎ তটভূমির কথা যদি আমরা বলি, তাহলে ঠিক এই তটভূমিটা ভৃগুর সামনে অবস্থান করে। অর্থাৎ ভৃগু মানে হচ্ছে ভৃগুতল অর্থাৎ উচ্চ ভূমি, যে ভূমির পেছনে রয়েছে উপকূল এবং যে ভূমির সামনে রয়েছে জলভাগটা। এই ভৃগুর সামনে যে অংশ সেটি হচ্ছে তটভূমি। এই তটভূমির কথা বলতে গেলে বলতে হয় যে সমুদ্র জলে ভাটার ফলে যতদূর অব্দি শেষ জল নেমে যায়, অর্থাৎ আমি যদি ধরি যে এত দূর অব্দি ভাটার ফলে জল নেমে যায়, সেখান থেকে শুরু করে ঝটিকা তরঙ্গের জল যতদূর অব্দি আসতে পারে সেই অংশটাকে আমরা বলতে পারি কি তটভূমি। সাধারণ ভাষায় বলা যায় এটাকে তটভূমি। অর্থাৎ ভাটার সময়ে জল যতদূর অব্দি নিচের দিকে নেমে যায় সমুদ্রের দিকে, এবং ঝটিকা তরঙ্গের জল অর্থাৎ সুনামি অথবা ঘূর্ণবাদ হলে পরে জল যতটা অংশ অব্দি ওপর দিকে উঠে যায় ভৃগুর দিকে, সেই অংশটাকে বলা হচ্ছে কি তটভূমি। এই তটভূমিকে সাধারণভাবে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পশ্চাৎ তটভূমি, একটা হচ্ছে সম্মুখ তটভূমি। পশ্চাৎ তটভূমি কি না, এই ভৃগুর নিচের অংশ থেকে, এই যে ভৃগুর নিচের অংশ থেকে স্বাভাবিকভাবে জল যতদূর অব্দি সমুদ্রের জল যতটা ওঠে ঠিক ততটা অংশকে বলা হচ্ছে কি না পশ্চাৎ তটভূমি। এই যে জায়গাটা ছবিতে এঁকে দেখিয়েছি আমরা, এই যে কি না ভৃগুর নিচের অংশ অর্থাৎ ঝটিকা তরঙ্গের জল যতদূর অব্দি পৌঁছাতে পারে এবং সমুদ্রের জল স্বাভাবিকভাবে যতটা অব্দি উপরে উঠতে পারে সেই দূরত্ব, সেই অংশটাকে বলা হচ্ছে পশ্চাৎ তটভূমি। এই তটভূমি উন্মুক্ত অবস্থায় থাকে সাধারণ অবস্থায়, কখনো ঘূর্ণবাদ বা সুনামি এলে পরে ঝটিকা তরঙ্গ জল এলে পরে তখন এইগুলোতে জল দ্বারা প্লাবিত হয়। সম্মুখ তটভূমি কি না, এই যে জোয়ারের সময় জল যতটা ওপর দিকে ওঠে অর্থাৎ ভৃগুর দিকে ওঠে অর্থাৎ উচ্চ ভূমির দিকে ওঠে, এবং ভাটার সময় জল যতটা একদম নিচে অব্দি চলে যায়, সেই অংশটা সেই দূরত্বটাকে বলা হচ্ছে কি না সেই যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে কি সম্মুখ তটভূমি। সম্মুখ তটভূমি অর্থাৎ ভাটার ফলে জল হয়তো এতদূর নেমে যায়, এবারে স্বাভাবিক অবস্থায় জল হয়তো এত দূর অব্দি আসে, এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে বা এই অঞ্চলটা একে বলা হচ্ছে সম্মুখ তটভূমি। সাধারণত এই অংশটা জল দ্বারা, জোয়ারের সময় জল দ্বারা প্লাবিত হয় এবং বাকি সময় ভাটার সময় জল এখান থেকে নিচে নেমে যায়। আরো দুটো ভাগ আমরা করতে পারি, একটা হচ্ছে পুরোদেশীয় তটভূমি। পুরোদেশীয় তটভূমি কি না, এই যে ভাটার ফলে যে অংশটা, এই যে ভাটার ফলে জল যে অংশটায় নেমে যায় সেখান থেকে শুরু করে মহিষোপান অঞ্চল পর্যন্ত এই যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে কি না এই যে অংশটা এটাকে বলা হচ্ছে কি না পুরোদেশীয় তটভূমি। এত দূর অব্দি বললাম আমরা যে কি হচ্ছে না এত দূর অব্দি জলটা মহিষোপান অঞ্চলে জলটা পৌঁছে যাচ্ছে এত দূর অব্দি, এই যে এত দূর অব্দি, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি পুরোদেশীয় তটভূমি। অর্থাৎ কি হলো না সম্মুখ তটভূমির সামনে থেকে শুরু করে একদম মহিষোপান অব্দি জল যতটা পৌঁছায় ততটা অব্দি সেই অংশটাকে বলা হচ্ছে কি পুরোদেশীয় তটভূমি। সাধারণত এই অংশটা সব সময় জল দ্বারা আবৃত থাকে। আরেকটি হচ্ছে পশ্চাৎ তটভূমি। পশ্চাৎ তটভূমি কি না, এই যে ভাটার ফলে সম্মুখ তটভূমির কিছুটা এবং পুরোদেশীয় তটভূমির কিছুটা, এই দুটো অংশ নিয়ে তৈরি হয়েছে কি এই পশ্চাৎ তটভূমি। তাহলে কি পশ্চাৎ তটভূমিটা কি না, পশ্চাৎ তটভূমিটা হচ্ছে সম্মুখ তটভূমির কিছুটা অংশ আর পুরোদেশীয় তটভূমির কিছুটা অংশ, এই দুটো নিয়ে তৈরি হয়েছে কি পশ্চাৎ তটভূমি। তাহলে আমরা দেখতে পেলাম তটভূমির প্রধান দুটো ভাগ দেখলাম, সম্মুখ তটভূমি এবং পশ্চাৎ তটভূমি। আরো দুটো ভাগ দেখলাম, পুরোদেশীয় তটভূমি এবং পশ্চাৎ তটভূমি।
অনেক সময় জলগুলো কি হয় না, অনেক সময় জল সমুদ্র উপকূলের উপর আশ্রয় পড়ে এবং উপকূলে আশ্রয় পড়ার পর সেখানে কি হয়, উপকূলে আশ্রয় পড়ার পর সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের বায়ু তার মধ্যে কি করে প্রবেশ করে এবং বায়ুমণ্ডলের বায়ু প্রবেশ করলে পরে সেখানটাতে কি হয়ে যায়, ফেনার মতো জল চারদিকে ছড়িয়ে যায়। একে ষাট তরঙ্গ বলা হয়ে থাকে। এটা মনে রাখতে হবে, ফেনিল বা ষাট তরঙ্গ। তাহলে এই পরিভাষাগুলো আমরা জানলাম। এরপরে আমরা সমুদ্র তরঙ্গ কি কাজ করে, কিভাবে করে এবং কিভাবে ভূমিরূপ গঠিত হচ্ছে সেগুলোর সঙ্গে জানবো। আরেকটি কথা জেনে রাখতে হবে, ঊর্মি ভঙ্গ বলে একটি কথা। ঊর্মি ভঙ্গ মানে তরঙ্গের ভঙ্গের কথা, অর্থাৎ ভাঙার কথা বলা হয়েছে। যখন অনুদৈর্ঘ্য তরঙ্গ সামনের দিকে এগিয়ে চলে এবং সমুদ্রবক্ষের সঙ্গে ধাক্কা লাগার ফলে কি হয় না, ওই তরঙ্গের শীর্ষদেশ গুটালকৃত হয়ে পড়ে, অর্থাৎ বেঁকে গিয়ে পড়ে সেটি ধসে পড়ে, তখন তাকে বলা হচ্ছে কি ঊর্মি ভঙ্গ। সাধারণত কি হচ্ছে না, তরঙ্গ দৈর্ঘ্যটা যেটা ওই সমুদ্র তরঙ্গটা রয়েছে, সেই সমুদ্র তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ যেটা আছে সেটা উপকূলের দিকে অগ্রসর হয়। তখন যদি গভীরতা কমে যায় তখন সমুদ্রবক্ষের সঙ্গে ধাক্কা লেগে যায় এবং তার যে তরঙ্গের শীর্ষদেশ সেটা হুড়মুড়িয়ে নিচের দিকে পড়ে যায়, তখন তাকে ঊর্মিভঙ্গ বলা হয়। সাধারণত যদি তরঙ্গ দৈর্ঘ্যের উচ্চতা এবং জলের গভীরতা যদি সমান হয়ে যায় তাহলে এই ঊর্মিভঙ্গ ঘটে থাকে। তাহলে ঊর্মিভঙ্গ কি সেটা ভালো করে জেনে রাখতে হবে। এরপর আমরা জানবো যে কি কাজ করে। সমুদ্র তরঙ্গ সাধারণত ক্ষয় কার্য, বহন কার্য এবং সঞ্চয় কার্য করে থাকে। এবং এই যে ক্ষয় কার্য আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্য সম্পর্কে আজকে আমরা জানবো। সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্য একটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে এই সমুদ্রের। তো এই সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্য সাধারণত বিভিন্ন ভাবে হয়ে থাকে এবং এটি প্রধানত নির্ভর করে কি, সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্য নির্ভর করে বায়ু প্রবাহ, জলের পরিমাণ, তারপরে জলের পরিমাণ, এছাড়াও হচ্ছে যে কতটা পরিমাণ কি জাতীয় পদার্থ এলো তার উপর নির্ভর করে এবং এই যে অবঘর্ষ প্রক্রিয়া কাজ করে, সে অবঘর্ষে শিলাস্তরের আয়তন, বিভিন্ন উপকূলের প্রকৃতি, শিলার প্রকৃতি, উপকূলটা কিরকম, কি জাতীয় পদার্থ দ্বারা গঠিত, এরকম বিভিন্ন শর্ত আছে যেগুলো ক্ষয় কার্যের ক্ষেত্রে সাধারণত প্রভাব বিস্তার করে থাকে। তো এই যে সমুদ্র তরঙ্গ যে ক্ষয় কার্য করে তার বিভিন্ন প্রক্রিয়া আছে। সবার প্রথম হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়। জলপ্রবাহজনিত ক্ষয় এই এক নম্বর প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষয় কার্য করে। এই যে ক্ষয় কার্য বলেছি, যে ক্ষয় কার্যের কথা বলা হচ্ছে, তো এই ক্ষয় কার্যের প্রথম প্রক্রিয়ায় হচ্ছে কি না জলপ্রবাহজনিত ক্ষয়। সমুদ্র তরঙ্গ, জল সমুদ্রের মূল জিনিস। এই যে সমুদ্রের জল এসে পড়ে উপকূলে আশ্রয় পড়ে এবং সমুদ্রের শিলাস্তরের উপর কি করে না বারবার করে আঘাত করে এবং তার ফলে শিলাস্তরের মধ্যে কি হয়েছে ফাটল বা দারণের সৃষ্টি হয় এবং সেগুলো সমুদ্রের জলের সাথে আবার সমুদ্রের মধ্যে ফিরে যায়। এই যে সমুদ্রের জল আসছে, এই জল প্রতি সেন্টিমিটারে কি করে না প্রতি বর্গ সেন্টিমিটারে 50 কিলো ওজন হয় এদের, অর্থাৎ প্রতি বর্গ সেন্টিমিটারে 50 কিলো ওজনের চাপ দেয় এই জল, সমুদ্রের জল, এবং এই জলের চাপের ফলে শিলাস্তর গুলো ভেঙে যায়। এটা হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়। দ্বিতীয়ত হচ্ছে অবঘর্ষ ক্ষয়। এই যে আমরা দেখলাম জলপ্রবাহজনিত ক্ষয়ের ফলে কি হয় না সমুদ্রের উপকূলের যে শিলাস্তর গুলো রয়েছে সেগুলো ভেঙে যায় এবং ভেঙে গেলে জলের মধ্যে সেই ভেঙে যাওয়া শিলাস্তর গুলো আবার অন্য শিলাস্তরের উপরে আঘাত করে এবং সেগুলোকে ভেঙে দেয়। এছাড়াও সমুদ্রের জলে যখন ব্যাকওয়াশ ঘটে তখন এই জলের মধ্যে থাকা নুড়ি, কাঁকড়, বালি বা পাথরগুলো সমুদ্রের তলদেশকে কি করে না আশ্রয় দেওয়ার মতো করে বা শিল নড়া যেমন বাটে সেরকম ভাবে বেটে দেয় এবং ক্ষয়কার্য করে থাকে। এছাড়া 3 নম্বর প্রসেস কি ঘর্ষণ। অর্থাৎ এই যে ক্ষয়কার্যের ফলে যে বড় বড়
শিলাস্তর অথবা নুড়ি অথবা পাথরের সৃষ্টি হয়। এগুলো পরস্পরের সাথে ধাক্কা লাগে এবং ধাক্কা লেগে গেলে বড় পাথরগুলো ছোট পাথরে এবং ছোট পাথরগুলো আরো ছোট হয়ে বালিতে পরিণত হয়। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ঘর্ষণ প্রক্রিয়া। 4 নম্বর প্রক্রিয়া হচ্ছে দ্রবণ। যদি উপকূল অঞ্চলটা চুনা পাথর অথবা ডলোমাইট দিয়ে গঠিত হয়, তাহলে সেক্ষেত্রে কি হয় না ওই জলের দ্রবণ কার্যের ফলে উপকূলের শিলাস্তরগুলো দ্রবীভূত হয়ে যায় এবং ক্ষয় কার্যে সাহায্য করে থাকে। এরপরের 5ম প্রক্রিয়া কি? অভিঘাত চাপ। অভিঘাত চাপ কি না উপকূল অঞ্চলে যে শিলাস্তরগুলো দেখা যায় তার মধ্যে দারণ বা ফাটল থাকতে পারে। এইবারে জল যখন সেই দারণ বা ফাটলের মধ্যে প্রবেশ করে, সেই দারণ বা ফাটলের মধ্যে বায়ু থাকে, সেই বায়ুগুলো কি হয় সংকুচিত হয়ে যায় এবং চাপ সৃষ্টি করে শিলাস্তরের উপরে। এবারে জলটা যখন চলে যায় তখন সেই বায়ুটা প্রসারিত হয়ে আবার সেই শিলাস্তরের উপরে আরো বেশি চাপ সৃষ্টি করে। এই যে একবার জল সংকুচিত হয়ে গেল এবং চাপ দিল, আবার জল প্রসারিত হয়ে গিয়ে চাপ দিল, এর ফলে কি হয় শিলাস্তরটা ভেঙে যায়। এইটাকে বলা হচ্ছে অভিঘাত চাপ। এবং 6 নম্বর যেটা সেটা হচ্ছে ক্ল্যাপোটিস। ক্ল্যাপোটিসের ফলে কি হচ্ছে, আগেই বলেছি যে অনুপ্রস্থ তরঙ্গ যখন সমুদ্রের দিকে এগিয়ে উপকূলের দিকে এগিয়ে আসে তখন ভিগুর স্রোতে ধাক্কা খেয়ে সেটা পুনরায় সমুদ্রের দিকে যায়, গভীর সমুদ্রের দিকে যেতে চায়। আবার সমুদ্র থেকে আসা অনুপ্রস্থ তরঙ্গ এই তরঙ্গের সাথে ধাক্কা লেগে তরঙ্গ কি হয়, তরঙ্গের জল অনেকটা উপর দিকে উঠে যায়। এই যে উপর দিকে উঠে গেল তার ফলে কি হলো না নিচে থাকা শিলাস্তরগুলো পরস্পরের সঙ্গে ধাক্কা লাগে এবং ধাক্কা লেগে শিলাস্তরগুলোর ভাঙন ঘটে যায়। এইভাবে কি হয় না এই 6টা প্রক্রিয়ার মাধ্যমে সমুদ্র তার কার্যগুলো করে থাকে। তাহলে এই 6টা প্রক্রিয়ার সম্বন্ধে আমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে। এরপরে আমরা এই যে ক্ষয় কার্য করছে, এই ক্ষয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় সেই ভূমিরূপগুলো সম্পর্কে জানব। সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এইবার আমরা ভূমিরূপগুলো কি কি হচ্ছে সেগুলো সম্পর্কে জানব। সবার প্রথম যে ভূমিরূপটা গঠিত হয় সেটি হচ্ছে কি ভৃগু। সবার প্রথম যেটা গঠিত হয় সেটা হচ্ছে ভৃগু। ভৃগুটা কি না উপকূলের অভিক্ষিপ্ত অংশ বা উপকূলের যে হয়তো উচ্চভূমি বা শিলাস্তর সমুদ্রের দিকে থাকে, তার মধ্যে কি হয় না সমুদ্র তরঙ্গের কার্যের ফলে সেই ভূমিটি কি হয় না সমুদ্রের দিকে খাড়া করে দাঁড়িয়ে থাকে। এইরকম যে ভূমিরূপের সৃষ্টি হয় যেটি খাড়া ভাবে সমুদ্রের দিকে দাঁড়িয়ে থাকে তাকে বলা হচ্ছে কি ভৃগু। এই ভৃগুগুলো যখন সৃষ্টি হয় তখন সমুদ্রের কার্যের ফলে প্রথমে একটি খাঁজের সৃষ্টি হয়, সেই খাঁজগুলো আরো ক্ষয়প্রাপ্ত হয়ে সেটি আরো ক্ষয়প্রাপ্ত হয়ে এরকম ভৃগুর সৃষ্টি হয়। আমরা যদি ছবির মাধ্যমে দেখাই তাহলে এরকম ভাবে দেখাতে পারবো। এখানে হয়তো সমুদ্রের জল রয়েছে, এবারে আস্তে আস্তে কার্য করছে, এখানে হয়তো ধাক্কা দেবে এখানটাতে। এইবারে কি হবে না এই যে এই জায়গাটাতে সমুদ্র কি করবে না এই জায়গাটাতে কি করছে না কার্য করবে এবং কার্য করার ফলে এইটা কিন্তু আস্তে আস্তে এই কার্য করার ফলে এটা কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, এটা যে সমুদ্র এইখানটাতে কিন্তু একটা কিসের সৃষ্টি হলো, এই জায়গাটাতে সৃষ্টি হয়ে গেল খাঁজে, বা যাকে ইংরেজিতে বলা হয় নচ, NOTCH। এই জায়গাটাতে তাহলে একটা কিসের সৃষ্টি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে খাঁজের সৃষ্টি হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে সমুদ্রের জল বারবার ধাক্কা দিয়ে দিয়ে এটাতে কি করছে, ক্ষয় কার্য করছে। এটা হচ্ছে কি একটি স্থলভাগের ভূমি, এই জায়গাটায় একটা কি হচ্ছে ভৃগুর সৃষ্টি হচ্ছে। এরপরে কি হয়ে যাবে না এরকম ভাবে একটা ভৃগুর সৃষ্টি করে দেবে।
এই যে এবারে এটা কি সৃষ্টি হয়ে গেল, ভিগু সৃষ্টি হয়ে গেল। আগে কতটা ছিল, ভূমিটা এত দূর অবধি ছিল, আস্তে আস্তে কি হলো, ক্ষয় কার্যের ফলে সেটি কি হয়ে যাচ্ছে না খাঁজের সৃষ্টি হচ্ছে, এবং সেই খাঁজ থেকে আস্তে আস্তে কিসের সৃষ্টি হয়ে গেল না ভৃগু সৃষ্টি হয়ে গেল। এরকম ভাবে পরপর আগে খাঁজ হবে, খাঁজ থেকে আরো ক্ষয় কার্য হয়ে পড়ে সেটি আকার আয়তনে ছোট হয়ে যাবে এবং খাঁজের সৃষ্টি করে ভৃগুর সৃষ্টি করবে। এইভাবে একটি ভৃগুর সৃষ্টি হয়ে থাকে। তবে এই যে ভৃগু সৃষ্টি হওয়ার ক্ষেত্রে কি হয় না, এই যে শিলাস্তরের নতিটা একটা বড় কার্য করে থাকে। যদি মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যদি নদীটা যদি সমুদ্রের দিকে যদি হয়, এই শিলাস্তরের নদীটা যদি সমুদ্রের দিকে হয়, তাহলে এই ভৃগুটা কি হবে না ধাপ সিঁড়ির মতো হবে, ধাপে ধাপে গঠিত হবে, ধাপে ধাপে। এটা কি হবে, শিলাস্তরটা যদি শিলাস্তরের নদীটা যদি কোন দিকে থাকে না সমুদ্রের দিকে থাকে, তাহলে সেটি ধাপে ধাপে গঠিত হবে। আর শিলাস্তরের নদীটা যদি স্থলভাগের দিকে হয়, অর্থাৎ পেছন দিকে যদি স্থলভাগের দিকে হয়, উপকূলের দিকে হয়, তাহলে পরে কি হবে না সেই ক্ষেত্রে ভৃগুটা চওড়া হবে না, কিন্তু কি হবে না শক্ত হবে, ভৃগুটা শক্ত হবে কিন্তু চওড়া হবে না। আর যদি এই যে স্থলভাগটি যদি নদী খুব বেশি সমুদ্রের দিকে হয়, তাহলে পরে কি হবে, খুব বেশি সমুদ্রের দিকে হলে পরে ভৃগুটির স্তরায়ন তল বরাবর যে নরম শিলাগুলো আছে স্তরায়ন তল বরাবর সেটি কি হয়ে যাবে না ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। এবারে ভৃগুকে কতগুলো ভাগে ভাগ করা যায়, কি কি ভাগে ভাগ করা যায়, যেমন প্রতিরোধী ভৃগু। এক নম্বর আছে প্রতিরোধী ভৃগু। যখন তটভূমিটা অনুভূমিক এবং চক জাতীয় শিলা দ্বারা গঠিত হবে, চক জাতীয় শিলা দ্বারা গঠিত হবে, তখন সেই ভৃগুটা কিরকম হবে না প্রতিরোধী হবে, এবং এই জাতীয় ভৃগুকে বলা হয় প্রতিরোধী ভৃগু। 2 নম্বর দুর্বল। যখন তটভূমিটি কর্দম বা সেল দ্বারা গঠিত হবে, তখন কি হবে, তখন যে ভৃগুটি গঠিত হবে সেটি হচ্ছে দুর্বল ভৃগু। 3 নম্বর যৌগিক। যদি সেটি বেলে পাথর, সেল এই দুটি শিলাস্তর দ্বারা গঠিত হয় এবং তাদের মাঝে যদি চুনা পাথর থাকে, তাদের মাঝে কি থাকবে চুনা পাথর যদি থাকে, তখন যে ধরনের ভৃগু গঠিত হবে তাকে বলা হচ্ছে যৌগিক ভৃগু। আর 4 নম্বর হচ্ছে জটিল। যদি তটভূমিটি বেলে পাথর এবং চুনা পাথর দ্বারা গঠিত হয় এবং ফাটল এবং দারুণগুলো যদি উল্লম্ব এবং অনুভূমিক হয়, তাহলে যে ধরনের ভৃগু গঠিত হবে তাকে বলা হচ্ছে জটিল ভৃগু। অর্থাৎ এটি উল্লম্ব এবং অনুভূমিকভাবে ফাটল সৃষ্টি হবে যদি বেলে পাথর এবং চুনা পাথরের দ্বারা তটভূমিটি গঠিত হয়। তাহলে আমরা ভৃগু ছবি দেখলাম, জানলাম ভৃগুর প্রকারভেদ। এরপরে যে ভূমিটি সেটি হলো ক্যাজম। সেটি হলো কি ক্যাজম। সাধারণত এই যে ভৃগুটি যেটি তৈরি হলো, যে খাঁজের মতো অংশটি, সেটি যদি আরো গভীর হয়ে যায়, তখন সেই ভৃগুটিকে আর ভৃগু নয়, তাকে আমরা বলতে পারি কি ক্যাজম। অর্থাৎ ক্যাজমের ক্ষেত্রে যে খাঁজটি তৈরি হলো ভৃগুর ক্ষেত্রে, ক্যাজমের ক্ষেত্রে সেই খাঁজটি কি হবে, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে আরো গভীর হয়ে যাবে। এই যে গভীর খাঁজযুক্ত ভূমিরূপকে বলা হয় ক্যাজম। এরপরে যেটি সেটি হলো সমুদ্র গুহা। সমুদ্রের দিকে অবিক্ষিপ্তাংশ বা যে উচ্চভূমি সমুদ্রের দিকে হেলে থাকে বা সমুদ্রের দিকে এগিয়ে থাকে যে ভূমি, সেই ভূমিতে সমুদ্র তরঙ্গের বারবার ক্ষয়কার্যের ফলে সেখানে কি হয়, গর্তের সৃষ্টি হয়, এবং এই গর্তগুলো যখন একটি
গভীর হয়ে যায় তখন সেই গর্তগুলোকে বলা হয় সমুদ্র গুহা। তখন এই গর্তগুলোকে বলা হচ্ছে সমুদ্র গুহা। এই সমুদ্র গুহার ক্ষেত্রে আমরা কি দেখতে পারি না, সমুদ্রের গুহাগুলো কি হয় না ক্ষয়কার্যের ফলে, এই ক্ষয়কার্যের ফলে এগুলো অনেকটা ভেতর অব্দি কি হয়ে যায় সুড়ঙ্গের মধ্যে সৃষ্টি করে। যেমন স্কটল্যান্ডের ফিঙ্গেলস-কেপ প্রায় ফিঙ্গেলস-কেপ প্রায় 30 কিলোমিটার দৈর্ঘ্যযুক্ত এবং 40 মিটার উচ্চতা যুক্ত হয়ে থাকে এই ফিঙ্গেলস-কেপ, স্কটল্যান্ডের ফিঙ্গেলস-কেপ। এই গুহাগুলো কিরকম দেখতে হয়, সাধারণত গুহাগুলো এরকম ভাবে দেখতে লাগে, এরকম ভাবে যে সৃষ্টি হয় গুহাগুলো, এগুলো গভীরতা যুক্ত হয়, এখানটাতে জল এগুলোতে কি হয় না জল প্রবেশ করে এবং এই জায়গাটাতে কি হয় না জল প্রবেশ করে, তার ফলে এই গভীরতা আরো বৃদ্ধি পেতে থাকে, তার ফলে এই সমুদ্র গুহাগুলোর সৃষ্টি হয়। গুহাগুলোর গভীরতা অনেক বেশি হয় এবং সাধারণত এর মধ্যে দিয়ে জল প্রবেশ করে। এই 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি না, আমরা যখন এই গুহার মধ্যে দীর্ঘদিনের ক্ষয়কার্য হতে থাকে এবং এই ক্ষয়কার্য হতে হতে কি হয় না এই সমুদ্র গুহার ছবি এরকম ভাবে একটা দেখাতে পারি যে এরকম ভাবে সমুদ্র গুহার আমরা ছবি দেখাতে পারি। তো কি হচ্ছে না এই যে সমুদ্র গুহা রয়েছে, এই সমুদ্র গুহাগুলো কি হয় না আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং এই সমুদ্র গুহার কি হয় না এই সামনে থেকেও ক্ষয়প্রাপ্ত হয়, আবার যদি সমুদ্র গুহার পেছন দিক থেকেও ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে এরকম ভাবে যদি দুদিক থেকে ক্ষয়প্রাপ্ত হয় তাহলে এক সময় কি হবে সমুদ্র তরঙ্গের কার্যের ফলে একটা দিক দুদিক থেকে কি হয়ে যাবে না মাঝখান থেকে শিলাস্তরটা ভেঙে যাবে এবং সেই শিলাস্তরটা ভেঙে গেলে পরে কি হবে না একটা গেটের মতো আকৃতি ধারণ করবে। একে বলা হচ্ছে কি, একে বলা হচ্ছে সামুদ্রিক খিলান, একে বলা হচ্ছে সামুদ্রিক খিলান। খিলানের ক্ষেত্রে কি হয়, খিলানের ক্ষেত্রে কি হয় না খিলানের ক্ষেত্রে কি হয় না এখান থেকে কি হয় না মাঝখান দিয়ে জল প্রবেশ করতে পারে, তার ফলে কি হয় ওপাশের জল এপাশে আসে। দীর্ঘদিন ধরে এই গুহাগুলো ক্ষয়প্রাপ্ত হতে থাকে সমুদ্র তরঙ্গের দ্বারা, তার ফলে কি হবে শিলাস্তরগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গেলে মাঝখানটাতে একটা গভীর ফুটোর বা সুড়ঙ্গের মতো সৃষ্টি হয়। সেই সুড়ঙ্গগুলোকে বলা হচ্ছে কি না সেই সুড়ঙ্গের সৃষ্টি হয়ে গেলে একটি উপরে কি হয় না গেটের মতো সৃষ্টি হয়। এই যে এই গেটের মধ্যে যে এই উপরের যে অংশ এটাকে বলা হচ্ছে আর্চ, এটাকে বলা হয় আর্চ, একে বলা হয় খিলান বা প্রাকৃতিক খিলানও বলা হয়। এরপরে যে ভূমিরূপের সৃষ্টি হয় সেটি হলো কি না স্ট্যাক। এই খিলান তার আগে বলে দিই এই খিলান ভিক্টোরিয়াতে রয়েছে, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে একটা বিখ্যাত খিলান আছে যে খিলানটি লন্ডন ব্রিজ নামে পরিচিত। ভিক্টোরিয়া উপকূলে একটি এরকম রয়েছে যে খিলান, যে খিলানটি লন্ডন ব্রিজ নামে পরিচিত। এই যে খিলানটি, এই খিলানটি কি হয় না বারবার করে সমুদ্র তরঙ্গের আঘাতের ফলে কি হয় একটা সময় এই যে খিলানের উপরের অংশটা, এই খিলানের উপরের অংশটা কি হয়ে যায় না ভেঙে যায় এবং ভেঙে গেলে পরে কি হয় এই উপরের অংশটা ভেঙে গেলে পরে কি হয় না কেবলমাত্র একটি অংশ এরকম ভাবে যে এই যে দুদিকের যে এই অংশগুলো স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে,
স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে। এই যে স্তম্ভের মতো দাঁড়িয়ে রয়েছে শক্ত শিলাস্তরগুলো, একে বলা হচ্ছে কি স্ট্যাক। একে বলা হচ্ছে স্ট্যাক। কি হলো না খিলানের উপরে বারবার করে সমুদ্র তরঙ্গের কার্যের ফলে খিলানের উপরের যে ছাদ, এই যে আর্চ মতো যে অংশটা ছিল, এই যে অংশটা, এই উপরের অংশটা কি হয় যে ক্ষয়কার্যের ফলে সেটি ভেঙে যায়, ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং শক্ত শিলাস্তর দ্বারা গঠিত এই স্তম্ভগুলো দাঁড়িয়ে থাকে এবং উঁচু যে স্তম্ভগুলো রয়েছে তাকে বলা হচ্ছে কি স্ট্যাক। এই যে স্ট্যাক আমরা জানি ওল্ড ম্যানস হো, ওকর্নি দ্বীপের ওল্ড ম্যানস হো বলে একটি ওল্ড ম্যান হো বলে একটি শিলাস্তর আছে। আমি বানানটা লিখে দিই, ওল্ড ম্যান হো যেটা রয়েছে ওকর্নি দ্বীপের ওল্ড ম্যান হো, ওল্ড ম্যান হো লিখা হো, ওল্ড ম্যান হয় ওকর্নি দ্বীপের ওকর্নি দ্বীপের ওল্ড ম্যান হো। এটি হচ্ছে লাল বেলে পাথর দ্বারা গঠিত 150 মিটার উঁচু পৃথিবী বিখ্যাত ওল্ড ম্যান হো, ওকর্নি দ্বীপের ওল্ড ম্যান হো, যেটি লাল বেলে পাথর দ্বারা গঠিত 100 মিটার উঁচু। সেই বিখ্যাত যে স্তম্ভের মতো রয়েছে সেটি হচ্ছে স্ট্যাক, অর্থাৎ একটি খিলানের ভেঙে পড়া, উপরের ছাদ ভেঙে পড়া কঠিন শিলাস্তর দ্বারা গঠিত একটি অংশ। এছাড়াও এই স্ট্যাক গুলো যখন আকৃতিতে ছোট হয়ে যায় বা খিলানের যখন ছাদটি ভেঙে পড়ে তখন যে ছোট ছোট যে কঠিন শিলা দ্বারা গঠিত অংশ দেখতে পাওয়া যায় সেগুলোকে বলা হয় কি স্ট্যাম্প। সেগুলোকে বলা হয় স্ট্যাম্প। আমাদের গোয়াতে, ভারতবর্ষের গোয়ার সমুদ্রে যদি যাওয়া যায় তাহলে পরে এরকম অনেক স্ট্যাম্প দেখতে পাওয়া যায়। তাহলে আমরা স্ট্যাক ও স্ট্যাম্প দেখতে পেলাম। এবার আমরা কি দেখবো না কি জানবো, ব্লো হোল। ব্লো হোল এরকম ভাবে ছবিগুলো আঁকতে হবে। ব্লো হোল এই যে গুহা সৃষ্টি হলো, যে অবিক্ষিপ্ত অংশগুলো রয়েছে বা যে ভূমিগুলো সমুদ্রের দিকে রয়েছে, সেই ভূমিগুলো ক্ষয়প্রাপ্ত হওয়ার পর সেখানে কি হয়, জল প্রবেশ করে এবং জল প্রবেশ করে গুহার সৃষ্টি এবং সেখানে জল প্রবেশ করে। তারপরে কি না প্রতিনিয়ত জলের আঘাতের ফলে এবং এই গুহার ভেতরে থাকা বায়ুর যেটি রয়েছে, আবদ্ধ অবস্থায় বায়ু রয়েছে, সেই বায়ুর আঘাতের ফলেও কি হয়, ক্ষয়কার্য চলতে থাকে এবং বায়ু হালকা হওয়ায় সেটি ওপর দিকে উঠতে থাকে। এইভাবে জল নিয়মিতভাবে সমুদ্রের তরঙ্গের আঘাতের ফলে কোন একটা সময় সেই জল ওপর দিকে আঘাত করতে করতে দুর্বল শিলাকে ক্ষয়প্রাপ্ত করে দেয় এবং ওই যে গুহা তার ছাদটিতে কি হয় না দুর্বল শিলা ক্ষয় পেয়ে গিয়ে ছিদ্রের সৃষ্টি হয়। এই যে ছিদ্র তাকে বলা হয় ব্লো হোল। এই যে এরকম হয়তো একটি গুহার সৃষ্টি হয়েছিল। সেই গুহার উপর দিকে যদি একটি এখান দিয়ে জল প্রবেশ করে করে কি হয়, সমুদ্র তরঙ্গ ক্ষয়কার্য করতে করতে কি হবে এবং সে গুহার মধ্যে আবদ্ধ বায়ু কি হবে, উপর দিকে উঠে যাবে এবং নরম শিলাকে আঘাত করতে করতে ক্ষয় পেয়ে গেলে সেখানে কি হবে না একটি গর্তের সৃষ্টি হয়ে যাবে বা ছিদ্রের সৃষ্টি হবে এবং এই ছিদ্র দিয়ে কি হবে না ছিদ্র দিয়ে বায়ু এবং জল উপর দিকে উঠতে থাকবে। এই ছিদ্র দিয়ে কি হবে না বায়ু ও জল উপর দিকে উঠতে থাকবে। এই জাতীয় ছিদ্রগুলোকে বলা হচ্ছে ব্লো হোল। এই জাতীয় ছিদ্রগুলোকে বলা হচ্ছে ব্লো হোল। আমরা যদি ইংল্যান্ডে যাই, গ্রেট ব্রিটেনে যাই, তাহলে লাইন্সডেন বলে এরকম একটি ব্লো হোল রয়েছে, যেটি পৃথিবী বিখ্যাত। এই লাইন্সডেন হলো এই ব্লো হোলের উদাহরণ। তাহলে এই ব্লো হোল দিয়ে কি হয় না ব্লো হোল দিয়ে ভেতরের গুহার ভেতরের জল এবং বাতাসগুলো বাইরে বেরিয়ে আসতে দেখতে পাওয়া যায় এবং এগুলো সাধারণত অনেক সময় ঝর্ণার মতো বাইরে বেরিয়ে আসে।
এই লৌহগুলো থেকে। এরপরে এটা দেখবো যে ভূমিরূপে হয় সেটি হচ্ছে কি জিও। জিও জিও কি, এটি একটা নরীয় শব্দ থেকে এসেছে, অর্থাৎ নরওয়ে দেশের যে নরওয়েজীয় শব্দ ভাষা সেইখান থেকে এসেছে এই শব্দটি, যার জি কথার অর্থ হলো হার্ড বা কঠিন, আর জি ওয়াই এ যার কথা হচ্ছে ক্রিক বা বাংলায় যাকে আমরা বলতে পারি খাড়ি। সাধারণত কিভাবে হয়, আগে ছবিটা এঁকে দিই। যখন যখন কোনো যখন কোনো যখন কোনো গুহার মধ্যে ক্ষয়কার্যের ফলে বা কোনো যে ভৃগু হয় সে ভৃগুর ক্ষয়কার্যের ফলে, যে দীর্ঘদিন ক্ষয়কার্যের ফলে যে সরু সুড়ঙ্গের মতো সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কি জিও। এই নরওয়েজীয় ভাষায় একে বলা হয় জিও, যেটি স্কটল্যান্ডেও এই ধরনের ভূমিরূপকে বলা হয় থাকে জিও। এবার এটা কিভাবে সৃষ্টি হয় না, কোনো ভৃগু অথবা কোনো গুহার যদি ক্ষয়কার্য করা হয় এবং দীর্ঘদিন ধরে ক্ষয়কার্যের ফলে একটি সরু সুড়ঙ্গের মতো সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কি জিও। সাধারণত এগুলো কি হয়, এগুলো সমুদ্র থেকে স্থলভাগের দিকে এগুলো একটি সুড়ঙ্গের মতো কাজ করে এবং এইখানে কি হয় না জোয়ারের জল এর মধ্যে দিয়ে প্রবেশ করে। তাহলে একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ আমরা দেখতে পেলাম, সেটি হলো জিও। এবারে যেটা জানবো সেটা হচ্ছে কোব এবং বাইট। কোব এবং বাইট, অনেক কটি ভূমিরূপ সৃষ্টি হয়েছে। কোব ও বাইট, কোব ও বাইট কি, সমুদ্র উপকূলে সমুদ্রের উপকূলে শিলাস্তরে ক্ষয়কার্য করার ফলে যে ছোট বৃত্তাকার গর্তের সৃষ্টি হয় সেগুলোকে সাধারণত বলা হয় কোব। আর যে বড় কিন্তু কম বৃত্তাকার গর্তের মতো সৃষ্টি করে তাকে বলা হচ্ছে বাইট। তাহলে সমুদ্রের উপকূল অঞ্চলে নরম শিলা দ্বারা গঠিত অঞ্চলে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে বৃত্তাকার যে গর্তের সৃষ্টি করে তাকে বলা হচ্ছে কোব, এবং কম বৃত্তাকার কিন্তু আয়তনে বড় যে গর্তগুলো সৃষ্টি করে তাকে বলা হচ্ছে বাইট। তাহলে এগুলো দেখতে পেলাম। এছাড়াও রয়েছে যেটি, সেটি হলো অগ্রভূমি। অগ্রভূমি, অগ্রভূমিটা কি জিনিস না, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে ভৃগুটি যখন পিছন দিকে চলে আসে তখন সামনের দিকে একটা বিশাল বড় অংশ এগিয়ে থাকে, তাকে বলা হচ্ছে অগ্রভূমি। সাধারণত আমাদের ভারতবর্ষের ডলফিন নোজ, বিশাখাপত্তনমের ডলফিন নোজ, ওটি একটি ভৃগুরও উদাহরণ এবং অগ্রভূমিরও উদাহরণ। সেটি কি হয় না, ওই যে ভূমিটি, সেই ভূমিটি শক্ত শিলা দ্বারা গঠিত হয় এবং ক্ষয়কার্যের ফলেও হয়তো উপকূলটা ক্ষয়কার্য হয়ে স্থলভাগের দিকে পিছিয়ে গেছে, কিন্তু এই যে শক্ত অংশটা, সেই অংশটা কি হয় না সামনের দিকে হয়তো সমুদ্রের দিকে এইরকম ভাবে অবস্থান করে। এর হয়তো সমুদ্র উপকূল অঞ্চলটা হয়তো পিছিয়ে গেছে, কিন্তু এই অংশটা কি হয় না সামনের দিকে রয়ে যায়। এর কাছে সমুদ্র থাকে কিন্তু এই অংশটা কি হয় না সামনের দিকে রয়ে যায়। এরকম ভূমিকে কি বলা হয় না, এরকম ভূমিকে সাধারণত বলা হয়ে থাকে অগ্রভূমি। লাস্ট যে ভূমিরূপটা আমরা দেখবো জানবো সেটি হচ্ছে তরঙ্গ কর্তিত মঞ্চ। তরঙ্গ কর্তিত মঞ্চ, তরঙ্গ কর্তিত মঞ্চ। সমুদ্র তরঙ্গে ক্ষয়কার্যের ফলে ভৃগু বা
উপকূল ভাগ আস্তে 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 স্থলভাগের দিকে পিছিয়ে যেতে থাকে এবং সাধারণত ভিগুটা আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে এবং ভিগু পিছিয়ে যাওয়ার ফলে ভিগুর সামনে একটা বড় অংশ মঞ্চের মতো অবস্থান করে, তাকে বলা হচ্ছে তরঙ্গ কর্তিত মঞ্চ। এই যে মঞ্চের মতো রয়েছে, এখানে কি হয়, নুড়ি বালি কাঁকড় জমা হয়ে প্রায় সমভূমি মতো সৃষ্টি করে, তবে এর ঢাল সমুদ্রের দিকে থাকে। এই ধরনের মঞ্চের মতো ভিগুর সামনে যে অনেকটা এলাকা জুড়ে যে অংশ থাকে তাকে বলা হচ্ছে তরঙ্গ কর্তিত মঞ্চ। ভারতবর্ষের কোঙ্কণ উপকূলের রাভাস নদীর দক্ষিণে এরকম একটি তরঙ্গ কর্তিত মঞ্চ রয়েছে, যেটি দৈর্ঘ্য হচ্ছে 30 কিলোমিটার এবং যার উচ্চতা 8 থেকে 10 মিটার। যদি আমরা দেখি তাহলে কি হয়তো ভিগুটি আগে এরকম ছিল, এটা হচ্ছে উচ্চ জলের স্তর, এটা হচ্ছে নিম্ন জলের স্তর। এবার এখানে ক্ষয়কার্যের ফলে কি হচ্ছে না, এখানে ক্ষয়কার্য হবে, তার ফলে কি হবে না, একটা ভিগুর সামনে এই রকম একটি ভূমির সৃষ্টি হবে, এরকম একটি ভূমির সৃষ্টি হবে, যে ভূমিটি তরঙ্গ কর্তিত মঞ্চ নামে পরিচিত। এই যে ঠিক ভিগুর নিচে এরকম একটি তরঙ্গ কর্তিত মঞ্চের সৃষ্টি হয়। এটা হচ্ছে উচ্চ জোয়ার, এটা হচ্ছে নিম্ন জোয়ার। এই উচ্চ জোয়ার এবং নিম্ন জোয়ারের উচ্চ জোয়ারের উপরে এবং নিম্ন জোয়ারের উপরে এবং মধ্য জোয়ার, এই তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। যখন উচ্চ জোয়ার জল যতটা ওঠে ঠিক তার ওপরে যদি কোনো ভিগু সৃষ্টি হয় তখন তাকে বলা হয় উচ্চ জোয়ারে গঠিত। যখন তরঙ্গিত মঞ্চ সৃষ্টি হলে তখন তাকে বলা হয় উচ্চ জোয়ারের উপরে সৃষ্ট তরঙ্গ কর্তিত মঞ্চ। আবার যদি নিম্ন জোয়ারে জল যেখানে নেমে যায় তার উপরে যদি জোয়ার তরঙ্গ কর্তিত মঞ্চ অবস্থান করে তাকে বলা হয় নিম্ন জোয়ারের উপরে সৃষ্ট তরঙ্গ কর্তিত মঞ্চ। এছাড়াও তরঙ্গিত মঞ্চকে কতগুলো ভাগে ভাগ করা যেতে পারে, যেমন ধাপ মঞ্চ। যখন সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য এবং আবহ বিকারের ফলে নুড়ি কাঁকড় বালি জমা হয়ে যখন উঁচু ভূমির সৃষ্টি করে মঞ্চের মতো, তখন তাকে বলা হয় তরঙ্গ কর্তিত মঞ্চ। এছাড়াও ঝটিকা তরঙ্গের ফলে যে সকল যখন তটভূমিটা যদি কার্বনের শিলা দ্বারা গঠিত হয় তখন দ্রবণ কার্যের মাধ্যমে ক্ষয়কার্য হয় এবং ক্ষয়কার্যের ফলে মঞ্চের মতো আকৃতি সৃষ্টি করে, তখন তাকে বলা হচ্ছে কি না ঝটিকা তরঙ্গের ফলে সৃষ্ট তরঙ্গ কর্তিত মঞ্চ। লাস্ট যেটা পড়বো আমরা ভূমিরূপ, সেটা হচ্ছে কি কবরস্থিত উপকূল। তাহলে কবরস্থিত উপকূলটা কি জিনিস না, পুরাতন কোন উপকূল যদি পলি চাপা পড়ে পরে তার উপর যদি কোনো ভৃগু সৃষ্টি হয় এবং সেই ভৃগু যদি ক্ষয়কার্য হওয়ার ফলে সেটি পিছিয়ে যায় এবং পরবর্তীকালে ক্ষয়কার্যের ফলে সেই যদি উপকূলটা আবার দেখতে পাওয়া যায়, তখন সেই জাতীয় উপকূলকে বলা হয় কবরস্থিত উপকূল।